শুরু করছি আমি তো ভালোবাসি তোকে উপন্যাস। লিখেছেন সালমা চৌধুরী। মেঘবন্যার গুরুগম্ভীর চেহারার খানিকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মুখ ভার করে বলে উঠল, এত বড় ঘটনা না জানি তুই কিভাবে ছিলি? বন্যা ইতস্ততভাবে জবাব দিল, অপ্রত্যাশিত ঘটনায় আমি নিজেই হতভম্ব হয়ে গেছিলাম। তখন অনিপ্রিত ব্যাপারটি ভুলে যাওয়ার ছিল আমার একমাত্র লক্ষ্য। তাছাড়া আমি তো তোকে খুব ভালো করে চিনি। এইরকম একটা ঘটনা শুনলে তুই নিজেই মানসিকভাবে ভেঙে পড়তি। যে আঘাত আমি পেয়েছি সেটা ইচ্ছাকৃত তোকে দিব এতটা নিষ্ঠুর আমি নই। মেঘ ভরাট কণ্ঠে জিজ্ঞেস করলো, তারপর কি বিয়ে ভেঙে গেছে? আমি ভেঙে দিয়েছি, যার কারণ আম্মু মামার বাড়িতে গেলে এখন অনেক কথা শুনতে হয়। ওনাদের নজরে ওনাদের ছেলে একদম নিষ্পাপ। চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিলেও তারা না দেখার মতো আচরণ করে। তাই আমি নিজেকে অপকৃষ্ট মেয়ে মেনে নিয়েই মামার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছি। বাসায় কেউ কিছু বলেনি। আমার বাসার মানুষ সবটা জানে, বরং ওই সময়টাতে আপু আর আম্মুই আমাকে সাপোর্ট করেছে। তাছাড়া আব্বু আগে থেকেই এই সম্পর্কে তেমন আগ্রহ ছিলেন না। মেঘ শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কি ওনাকে এখনো মিস করিস? বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, প্রয়োজনে দুর্বাঘাসে ফাঁস নিব, তবু দুশ্চরিত্রা বেটাকে মিস করব না। মেঘ আর বন্যা দুজনই হাসছে। এর মধ্যে মিম পেছন থেকে শক্তপোক্ত গলায় বলে উঠল, বন্যা আপু, তুমি দুর্বাঘাসে ফাঁস নিবা কেন? মেঘ আর বন্যা দুজনই একসঙ্গে ঘুরে তাকালো। বন্যা হেসে বলল, আরে মজা করছিলাম। মিম বলল, আম্মু তোমাদের ডাকছে, চলো। তিনজনই একসঙ্গে নিচে আসছে। বন্যা সচরাচর মেঘদের বাসায় আসে না, হঠাৎ আসলে তার জন্য বাহারি নাস্তার আয়োজন করা হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। বন্যা অল্প নাস্তা করে মেঘের সাথে সোফায় বসে গল্প করছে। এমন সময় তানভীর বাসায় আসছে। বন্যাকে দেখে ভ্রু কুঁচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। কয়েকটা সিঁড়ি উঠতে মেঘ ডাকলো, ভাইয়া। তানভীর আর চোখে তাকিয়ে বলল, বল, খেয়েছো কিছু? না। খেতে দেই? না, খিদে নেই। তানভীর যথারীতি উপরে চলে গেছে। বন্যা ভ্রু কুঁচকে ভারী কণ্ঠে বলল, তোরা এসব কিভাবে সহ্য করিস? কী সব? এত অনিয়ম? মেঘ স্বাভাবিক স্বরে বলল, আসলে এখন তুই আসছিস যে, তাই লজ্জা পেয়েছে। বন্যা দৃঢ় কণ্ঠে শুধালো, তোর ভাই লজ্জাও পায়? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, তোর কি আমার ভাইকে ছ্যাঁচড়া মনে হয়? বন্যা রাশভারী কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে। তোর ভাইকে নিয়ে কথা বলে বড্ড অন্যায় করে ফেলেছি, আমায় মাফ করে দে। মেঘ মুচকি এসে বলল, করতে পারি, তবে একটা শর্তে। কি শর্তে? তুই আমার এতটুকু বলেই মেঘ থেমে গেছে। ঢোক গিলে উষ্ণ স্বরে বলল, কিছু না। বন্যা আরও কিছুক্ষণ গল্প করে পেরিয়ে গেছে। মেঘ উপরে যেতেই তানভীর ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, বন্যা কোথায়? চলে গেছে। তানভীর আস্তে করে বলল, আমায় ডাকতে পারতি, এগিয়ে দিয়ে আসতাম। মেঘ মৃদু স্বরে বলল, আমি বন্যাকে বলেছিলাম, কিন্তু বারণ করলো। ও। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থমকে দাঁড়ালো। বন্যার সামনে মেঘ কিছু না বললেও বন্যাকে ভাবি বানানোর সুপ্ত ইচ্ছে এখনো মেঘের মনে বর্তমান। তানভীরের অভিব্যক্তি বোঝার জন্য মেঘ ধীর কণ্ঠে বলল, ভাইয়া জানো, বন্যার মনটা আজ ভীষণ খারাপ। তানভীর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, কেন? মেঘ জোরে নিঃশ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, বন্যাকে একটা ছেলে খুব কষ্ট দিয়েছে। তানভীর সহসা কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করল, ছেলের নাম কি? কি করে? নাম ঠিকানা জানি না। বন্যার মামাতো ভাই। ওদের মধ্যে বিয়ের কথা হয়েছিল। তারপর জানতে পারছে ছেলেটা ভালো না, তাই বিয়ে ভেঙে দিছে। তানভীর গুরুগম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, কবে ভাঙছে? মেঘ আনমনে বলল, 3 বছর আগে। তানভীর বিরক্তিভরা কণ্ঠে বলল, 4 বছর আগের ঘটনায় আজ মন খারাপ করার কি আছে? অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে এগোবে কেমন করে? মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আমাকে আজই শেয়ার করেছে। তানভীর স্বাভাবিক কণ্ঠে বলল, 4 বছর যেহেতু তোকে শেয়ার করেনি, তাহলে তোরও বুঝতে হবে সেই বিষয়টা ভুলে যেতে চাচ্ছে। তুই এটা নিয়ে কথা বলিস না। অতীত সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে। তাই বলে কি আমি এখনো সেসব নিয়ে বসে আছি? মেঘ হুট করে জিজ্ঞেস করে, ভাইয়া, তুমি কি এখন কাউকে পছন্দ করো? তানভীর চাপা স্বরে বলল, সময় হলে তোকে জানাবো। মেঘ নিঃশব্দে হেসে করিডোরে হাঁটছে আর মনে মনে ভাবছে, তুমি কিংবা বন্যা দুজনই আমার খুব প্রিয়, আর আমি কাউকে ঠকাবো না।
তোমার অতীত যেমন বন্যাকে জানিয়েছি, তেমন বন্যার অতীতও তোমাকে জানালাম। এখন তোমাদের মন পরীক্ষার পালা। তোমাদের মনে অনুভূতি জাগলেই এক করে দিব দুজনকে। কিন্তু কিভাবে করব? আমার আবির ভাই কই? মেঘের শান্ত মন আবারও অশান্ত হয়ে উঠেছে। অস্পষ্ট অভিমান বুকের ভেতর বাসা বাঁধতে শুরু করেছে। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত অসংখ্যবার আবিরের নাম্বারে কল দেয়। রাতের বেলা মেঘ মিমের রুমে গেল। মিম তখন পড়ছিল। মেঘ বিছানায় হেলান দিয়ে বসে জিজ্ঞেস করলো, আচ্ছা মিম, বন্যাকে তোর কেমন লাগে? বন্যা আপুকে আমার অনেক ভালো লাগে। এটা নতুন করে বলার কি আছে? মেঘ ধীর কণ্ঠে বলল, এভাবে না, অন্যভাবে। মিম ভ্রুকুচকে প্রশ্ন করলো, অন্যভাবে আবার কিভাবে? আমাদের ভাবি হিসেবে কেমন লাগবে? মিম আঁতকে উঠে বলল, আবির ভাইয়া। মেঘ মিমের মাথায় কাঠটা মেরে রাগান্বিত কণ্ঠে বলল, আবির ভাই আমার। মিম মাথায় ঘষতে ঘষতে বলল, তানভীর ভাইয়া। হ্যাঁ। মিম মাথা চুলকে আনমনে ভাবছে। মেঘ ফোঁস করে উঠে বলল, এত কি গবেষণা করছিস? মিম চিন্তিত কণ্ঠে বলল, বন্যা আপুকে কি ভাইয়া পছন্দ করবে? মেঘ মৃদুস্বরে বলল, জানি না রে, তবে আমার মনে হচ্ছে কিছু একটা হতেও পারে। মিম উত্তেজিত কণ্ঠে বলল, হলে খুব ভালো হবে আপু। বন্যা আপুকে আমার খুব ভালো লাগে। কত সুন্দর করে কথা বলে, আমাদের সাথে মিশে। তাছাড়া ভাইয়ার পাশে দুজনকে মানাবেও ভালো। আবির বাসায় নেই, 1 সপ্তাহ হতে চলল। বাড়ির পরিবেশ থমথমে। কেউ কারো সাথে তেমন কথা বলে না। সবার ভেতরেই চাপা কষ্ট লুকিয়ে আছে। বিকেলের দিকে হালিমা খান সোফায় বসেছিলেন। ওনাকে দেখে মালিহা খানও বসলেন। হালিমা খানকে এক পলক দেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর কি শরীর খারাপ? হালিমা খান মলিন হেসে জবাব দিলেন, মনটা খুব খারাপ। আবির এখনো বাসায় ফিরছে না। কোথায় আছে, কি অবস্থায় আছে, আল্লাহ ভালো জানেন। মালিহা খান শ্বাস ছেড়ে ভারী কণ্ঠে বললেন, ওদের বাবা ছেলের কর্মকাণ্ডে আমি আর কুলাতে পারছি না। মেঘের আব্বু যেভাবে রাগ দেখায়, আবিরের আব্বুও তেমন রাগ দেখায়। কেউ কিছু বোঝার চেষ্টা করে না। ছেলেটা এসব কত সহ্য করবে? হালিমা খান গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের আব্বু কিছুদিন যাবৎ রাতে ঘুমায়ই না। সারাক্ষণ দুশ্চিন্তা করে। যত বন্ধু আর পরিচিত মানুষ আছে সবাইকে কল দিয়ে আবিরের কথা জিজ্ঞেস করে। মালিহা খান মলিন হেসে বললেন, মেঘের আব্বুকে তো আমি চিনি। রাগ দেখানোর সময় কোনো কিছু ভাবেন না, অথচ নিজেই সবচেয়ে বেশি দুশ্চিন্তা করবে। অন্যদিকে আবিরের আব্বু সম্পূর্ণ উল্টা। ওনার নিয়ম নীতির বাইরে গেলে ওনার সবকিছু এলোমেলো হয়ে যায়। ছেলে বউ ভাই বোন কিছুই দেখে না। সেদিন মেঘের আব্বু চিল্লাচিল্লি করার পরও আবির বেশ শান্ত ছিল। কিন্তু হুট করে ওর আব্বু যখন শুরু করলো তখন আর সহ্য করতে পারল না। হালিমা খান অনেকটা সময় নিশ্চুপ থেকে মালিহা খানের দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙে বললেন, আফা, একটা কথা বলি। মালিহা খান ভ্রুকুচকে বললেন, কথার মধ্যে মাপামাপি কবে থেকে শুরু করলি? বল, কি বলবি? হালিমা খান কিছু বলতে চেয়েও থেমে গেলেন। সহসা মৃদু হেসে বললেন, না থাক, কিছু না। কি বলতে চাইছিলি বল। বাসার নিয়মনীতি ভুলে অলীক কল্পনায় ডুবেছিলাম, যা কখনো সম্ভব না, তা নিয়ে ভেবেছিলাম। ঢোক গিলে শান্ত স্বরে আবারও বললেন, রাতে কি রান্না করব? এর মধ্যে আলী আহমেদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। মালিহা খান বসা থেকে উঠতে উঠতে আচমকা মেঘ হুড়মুড় করে সিঁড়ি দিয়ে নামছে। চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। পেছন থেকে তানভীর ডাকছে, বনু শোন, কি হয়েছে বল আমাকে। মেঘের হাতে তানভীরের ফোন। মেঘ নামতে নামতে আলী আহমেদ খান ও মোজাম্মেল খান মেঘের সামনে হাজির। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? তানভীর বলতে বলতে নামছে। কে কল দিছিল বলবি তো? আব্বুকে দেখেই তানভীরের গতি কমে গেছে। সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। তানভীরের পরনে লুঙ্গি আর গলায় একটা গামছা ঝুলানো। সম্পূর্ণ শরীর ভেজা। আব্বু আর বড় আব্বুকে দেখেই তানভীর গামছা দিয়ে মাথা মুছতে শুরু করেছে। একটু আগে মেঘ আবিরের খোঁজ নিতে আবিরের রুমে গিয়েছিল। তানভীর ওয়াশরুমে থাকায় কিছু জিজ্ঞেস করতে পারেনি। হঠাৎ তানভীরের ফোনে কল বাজতে শুরু করে। মেঘ উচ্চস্বরে ডাকে, ভাইয়া, তোমার ফোনে কল আসছে। দেখ কে কল দিয়েছে। মেঘ ফোনের স্ক্রিনে তাকায়। অপরিচিত নাম্বার দেখে তেমন পাত্তা দেয়নি। একবার রিং বন্ধ হয়ে গেছে। মেঘ দরজা পর্যন্ত যেতেই আবারও কল বাজছে। ওয়াশরুম থেকে তানভীর বলছে, রিসিভ করে বল আমি ব্যস্ত। মেঘও যথারীতি কল রিসিভ করে বলতে নিল, ভাইয়া,
এতটুকু বলতেই ওপাশ থেকে সুপরিচিত কণ্ঠ ভেসে আসলো, তানভীর, আমি আবির। মেঘ আর আবি দুজন একসঙ্গে কথা বলে অকস্মাৎ দুজনেই থেমে গেছে। মেঘ উত্তপ্ত কণ্ঠে ডেকে উঠল, আবির ভাই। তৎক্ষণে আবির কল কেটে দিয়েছে। এমন সময় তানভীরও ওয়াশরুম থেকে বের হয়েছে। মেঘের হাতের কম্পন দেখে ধীর কণ্ঠে শুধালো, কে কল দিয়েছিল? মেঘ উত্তর না দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে আসছে। মেঘের চোখ মুখ দেখে আলী আহমেদ খান প্রশ্ন করলেন, কি হয়েছে? মেঘ অতর্কিত ভেজা কণ্ঠে বলল, এইমাত্র ভাইয়ের ফোনে আবির ভাই কল দিয়েছিল। আমার কণ্ঠ শুনে কল কেটে দিয়েছে। তানভীর ভারী কণ্ঠে শুধালো, কি? ভাইয়া কল দিয়েছিল? আলী আহমেদ খান সহ সবাই তানভীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানভীর সবাইকে এক পলক দেখে সহসা বলল, আমার সাথে ভাইয়ের সত্যিই যোগাযোগ নেই, আমি জানি না কিছু। তানভীর নেমে এসে মেঘের হাত থেকে ফোন নিয়ে নাম্বারটা চেক করতে লাগলো। মেঘ দিউশিরি উঠেই তানভীরের ফোনের দিকে তাকিয়ে আছে। তানভীর কল ডিটেলস বের করে মেঘকে উদ্দেশ্য করে বলল, দেখ তো আমার সাথে কথা হয়েছে কিনা। তাছাড়া আমার সাথে যদি ভাইয়ের যোগাযোগই থাকো তাহলে আমি এত খোঁজাখুঁজি কেন করতাম? আলী আহমেদ খান ভারী কণ্ঠে বললেন, তোমার সাথে আবিরের যোগাযোগ আছে কিনা সেটা আমার জানার প্রয়োজন নেই। তুমি এই মুহূর্তে আমাদের সামনে আবিরকে কল দিবা। তানভীরের হাত কাঁপছে। ভয়ে ভয়ে ডায়াল করলো সেই নাম্বারে। মোজাম্মেল খানের কথা মতো কল লাউড স্পিকারে দিয়েছে। প্রথমবার কল রিসিভ হয়নি। দ্বিতীয়বার কল রিসিভ হয়ে আবির গুরুগম্ভীর কণ্ঠে বলল, কিছু বলবি? আবিরের কণ্ঠস্বর শুনে মেঘের বুক কেঁপেছে, দু চোখ ছলছল করছে। আব্বু, বড় আব্বু, আম্মুরা সামনে দাঁড়ানো, তাই বারবার ঢোক গিলে মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তানভীর সহসা বলল, ভাইয়া কোথায় তুমি? তানভীরের কণ্ঠ শুনে আবির কিছুটা থতমত খেল। কয়েক মুহূর্ত পর দৃঢ়কণ্ঠে উত্তর দিল, আছি। আলী আহমেদ খান অত্যন্ত গুরুতর কণ্ঠে বলে উঠলেন, ওকে বলে দাও যেখানেই আছে আজকের মধ্যে বাসায় ফিরতে। প্রজেক্টের দায়িত্ব যেমন নিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন তাকেই করতে হবে। রাগ জেদ দেখিয়ে আমার কোম্পানির ক্ষতি করবে তা আমি কখনোই সহ্য করব না। তানভীর শক্ত কণ্ঠে বলল, শুনেছ? হ্যাঁ। মোজাম্মেল খান এবার রাশভারী কণ্ঠে বললেন, শুধু শুনলে হবে না, যেখানেই আছো রাত 10টার মধ্যে বাসায় আসবে। আচ্ছা। আলী আহমেদ খান ও মোজাম্মেল খান নিজেদের রুমে চলে গেছেন। মালিহা খান আর হালিমা খান তানভীরের ফোন নিয়ে হাহাকার শুরু করে দিয়েছেন। মেঘ সিঁড়ির সাথে ঠেই দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবিরের সাথে কথা শেষ করে মালিহা খান নিজের রুমে চলে গেলেন। আলী আহমেদ খান বিছানায় হেলান দিয়ে বসে আছেন। মালিহা খান কপট রাগ দেখিয়ে বললেন, ছেলেটা রাগ করে বাসা থেকে চলে গেছে, 1 সপ্তাহ ধরে বাসায় ফিরছে না। আর তার সাথে আপনার এই ব্যবহারটা না করলে হতো না। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, শুনো, সে কোম্পানির দায়িত্বে আছে মানে এই না যে আমি আমার রীতিনীতি থেকে সরে যাব। তোমার ছেলে অফিসে মেইল করেছে, কিন্তু সে হয়তো জানে না আমার অফিসে মেইলের মাধ্যমে নেওয়া ছুটির পরিমাণ মাত্র 3 দিন। এর বেশি ছুটি লাগলে সশরীরে উপস্থিত থেকে আবেদন করে তারপর নিতে হবে। কিন্তু তোমার ছেলে সেই কাজ করেনি। তারপরও আমি আরও 3 দিন ছাড় দিলাম। কিন্তু সে নিজে দায়িত্ব নিয়ে সে প্রজেক্টগুলো শুরু করেছে। সেগুলোর কি হবে? প্রজেক্ট নেওয়ার সময় যেমন রাগ জেদের কথা মনে ছিল না, প্রজেক্ট শেষ করার ক্ষেত্রেও আমিও এখন রাগ আর জেদকে প্রাধান্য দিতে পারবো না। সারাদিন শুধু ব্যবসার নিয়মনীতিই করলেন। কখনো ছেলেটার সাথে একা বসে 5 মিনিট কথা বলেছেন? ছেলেটা কি চায় না চায় জানতে চেয়েছেন? আলী আহমেদ খান ভ্রু কুঁচকে শীতল চোখে তাকিয়ে ঈষৎ হেসে বললেন, তুমি তো মা, তোমার কাছে কখনো কিছু চেয়েছে? মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, না। তাহলে বুঝো কেমন ছেলে তোমার। মালিহা খান হালকা রাগী স্বরে বললেন, আপনার জন্যই তো এমন হয়েছে। আলী আহমেদ খান সশব্দে হেসে বললেন, মন মতো কিছু হলেই আমার দোষ নাকি? মালিহা খান রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেছেন। খানবাড়ির মানুষদের মন বোঝা দুষ্কর, তা এই ভালো এই খারাপ। মালিহা খান আবিরের পছন্দ মতো খাবার রান্না করতে ব্যস্ত। মেঘ সোফায় বসে আছে, সামনে টিভি চলছে। তবে মেঘের নজর মেইন গেটে। অনেকক্ষণ পর আবির বাসায় আসছে। আবিরকে দেখে মেঘ টিভি বন্ধ করে উঠে দাঁড়িয়েছে। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে আসছেন।
আবির আম্মুর সাথে কথা বলার ফাঁকে মেঘকেও এক পলক দেখে নিল। মেঘ নীরের দৃষ্টিতে আবিরকে পরখ করছে। এই এক সপ্তাহে আবিরের মুখটা শুকিয়ে গেছে, চোখগুলো ফোলা ফোলা। আবির বেশি কথা না বলেই ফ্রেশ হতে উপরে চলে গেছে। কিছুক্ষণ পর নিচ থেকে আলী আহমেদ খান ডাকলেন। আবির নিচে আসতেই আলী আহমেদ খান জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? কাছেই। কেন, কাজ ছিল? আলী আহমেদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, নিজেকে কি মনে করো তুমি? আবির মৃদু হেসে বলল, আপাতত আপনার অযোগ্য সন্তান। মজা করছো? আবির তপ্ত স্বরে বলল, সরি আব্বু, আপনার সাথে মজা করার মতো যোগ্যতা আমার নেই। তাই এক সপ্তাহে কি নিরীক্ষণ করলে? আমি নিজের আদতে লাগাম দেওয়া। আমার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহে আমাকে মাফ করবেন। আর 3টা প্রজেক্টের কাজ মোটামুটি শেষ, আগামী 3 দিনে সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। মোজাম্মেল খান ভারী কণ্ঠে বললেন, ভাইজান তোমার মাথা কি ঠিক আছে? ছেলেরা 1 সপ্তাহ পরে বাসায় ফিরেছে। কোথায় আগে খাওয়া দাওয়া করাবে তা না ব্যবসা নিয়ে আলোচনা শুরু করছো? মোজাম্মেল খান আবিরের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, তোমার আব্বুর কথা কিছু মনে করো না, চলো খাবে চলো। আবির ঢোক গিলে উষ্ণ স্বরে বললেন, সরি চাচ্চু, সেদিন আপনার সাথে ওই রকম ব্যবহার করা আমার একদমই উচিত হয়নি, প্লিজ কিছু মনে রাখবেন না। ধুর বোকা ছেলে, তুমি আমার সন্তান সমতুল্য। সন্তানরা ভুল করবে, এটাই স্বাভাবিক। যা হয়েছে সব ভুলে যাও, চলো খাবে এসো। মেঘ আর মিম ড্রয়িং রুমে এক কর্নারে দাঁড়িয়ে সব দেখছে। তানভীর বাসায় নেই, ফিরতে একটু দেরি হবে বলেছে। ইকবাল খান 2 দিন হলো সিলেট গেছেন, আত্মীয় ঘুমিয়ে পড়েছে। খাবার টেবিলে এখন আলী আহমেদ খান, মোজাম্মেল খান, আবির, মিম আর মেঘ। মেঘ আবিরের বিপরীতে বসায় স্বাভাবিকভাবে বারবার আবিরের দিকে তাকাচ্ছে, কিন্তু আবির প্রতিবার নিজের নজর সরিয়ে নিচ্ছে। আবিরের কর্মকাণ্ডে মেঘ একদিকে যেমন বিরক্ত হয়ে যাচ্ছে, অন্যদিকে আব্বুর আচরণে বেশ অবাক হচ্ছে। আলী আহমেদ খান আজ অল্প বিস্তর রাগ দেখালেও মোজাম্মেল খান একেবারের জন্য মুখ কালো করেও কথা বলেননি। মেঘ খাবার শেষ করে এক মুহূর্ত দেরি না করেই নিজের রুমে চলে গেছে। বন্যাকে কল দিয়ে আবিরের ফেরার কথা বলেছে, তারপর ফোন রেখে ব্যালকনিতে তাকিয়ে আকাশের পানে তাকিয়ে কিছু ভাবছে। অচমকা পেছন থেকে আবির ডাকলো, ম্যাম। মেঘ আতঙ্কে উঠে ঘাড় ঘুরিয়ে তাকালো, তবে কিছুই বলল না। আবির আবারও বলল, নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই, তাই না? মেঘ আর চোখে আবিরকে খানিক দেখে গম্ভীর কণ্ঠে বলল, না। আবির মলিন কণ্ঠে বলল, ভালো। মেঘ নিরেট কণ্ঠে বলতে শুরু করলো, বাসা থেকে চলে যাওয়ার আগে কেউ কি একবারের জন্য আমার কথা ভেবেছিল? আর যাওয়ার পরও একটা বারের জন্য কল দিয়ে নিজের অবস্থা জানানোর প্রয়োজন মনে করলো না? এত নিষ্ঠুর হয় কিভাবে মানুষ? আবির তপ্ত স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছেন? বেঁচে আছি। আবির মলিন হেসে বলল, ঠিক আছে। আবির চলে যেতে নিলে মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আবিরের চিরচেনা জবাব, তবে আজ উত্তরে তেমন প্রাণ নেই। মেঘ ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কোথায় ছিলেন? ছিলাম কোনো এক জায়গায়। মেঘ হঠাৎই ভেজা কণ্ঠে বলে উঠল, 1 সপ্তাহ নিখোঁজ হয়ে কিভাবে ছিলেন আপনি? আমি আপনাকে কত শতবার কল দিয়েছি, আর একটু হলে মরেই যেতাম। আবির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মনমরা হয়ে বলল, 1 সপ্তাহই এত ক্লান্ত হয়ে পড়েছেন? মনে জোর না থাকলে সামনের ঝড়টা কিভাবে সামলাবেন ম্যাম?